বাবা, তুমি কখন আসবে? আমার খিদে পেয়েছে তো। এই তো মামনি, গাড়িতে উঠেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসব। আচ্ছা, সাবধানে এসো। বাসায় যাওয়ার আগে পরিচয়টা সেরে ফেলি। আমার সাথে তো সিজন 1-এ পরিচিত হয়েছেন, তাই নতুন করে পরিচয় দিলাম না। এতক্ষণ যার সাথে কথা হচ্ছিল সে আমার পৃথিবী, মানে আমার মেয়ে রাইমা। বয়স মাত্র 6 বছর। বয়স কম হলেও কথায় বুড়ো মানুষকে হার মানাবে। আমি আর আমার একমাত্র মেয়ে মিলে আমার ধরনী। অনেকেই ভাবছেন আমার মেয়ে কোথা থেকে এলো। আসুন তাহলে একটু পিছন থেকে ঘুরে আসি। 5 বছর আগে আমার আর লিমার সংসার খুব সুখে কাটছিল। কিছুদিন পর আমাদের কুল আলো করে জন্ম হয় এক ফুটফুটে কন্যার। হ্যাঁ, এটাই সেই রাইমা। পুরো পরিবারে হই হুল্লোড় পড়ে আছে, তাদের বংশের প্রদীপ আসছে তাই। বাবা তো নাতনি বলেই পাগল। ফুপি আর ফুপার কথা কি আর বলবো, এক কথায় সবাই খুশি। একদিন দেখলে তো, আমার কথাই ঠিক হয়েছে, আমি মেয়ের বাবা হলাম। কচি হয়েছে, মেয়েকে পেয়ে এখন আমাকে ভুলে গেলি? ওরে কয় কি, আমি চাঁদ কোন দিক দিয়ে উঠে ভুলে যাব, তবু আমার এই চাঁদটাকে ভুলতে পারবো না। হয়েছে, আর পাম দিতে হবে না। তা তোমার জুনিয়র গ্যাংস্টারকে পেলে তো? একদম না, আমার মেয়েকে ওই পথে নিবে না, ছেলে হলে ভাবা যেত। আচ্ছা। এভাবে কয়েক মাস চলে গেল। আমার রাজকন্যাটা আস্তে আস্তে বড় হচ্ছে, পরিবারের সবার মুখেই হাসি। একদিন আসার সময় একটা দোকানের ভিতরে ছোট ফ্রকের দিকে চোখ গেল, তাই গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে মেয়ের জন্য ফ্রকটা নিয়ে নিলাম। বাসায় এসে সোজা রুমে চলে গেলাম, দেখলাম মা মেয়ে কথা বলছে। দেখছস মা, তুই হওয়ার পর থেকে তোর বাবা আমাকে আর ভালোবাসে না। ছোট্ট বাবুটাও দেখলাম মুখ নেড়ে কিছু একটা বলতে চেষ্টা করতেছে। তুই আমার ভালোবাসার ভাগ নিয়ে নিলি। কি হিংসুটে মেয়ে রে বাবা। হঠাৎ আমার গলার আওয়াজ পেয়ে একটু ভয় পেয়ে গেল। তাহলে আড়ি পেতে আমার মা মেয়ের কথা শোনা হচ্ছে? জি, এই নাও, এটা ওকে পরিয়ে দাও তো। কি এটা? খুলে দেখো না। ওয়াও, খুব সুন্দর। ওকে পরিয়ে দাও। বাহ, আমার রাজকন্যাটাকে তো খুব সুন্দর লাগতেছে। শুধু মেয়ের জন্যই নিয়ে আসলে, আমার জন্য কিছু আনলে না? না গো। এখন তোমার কাছে তোমার মেয়েই সব, আমাকে একটুও ভালোবাসো না। কান্না করে দিল। আরে আরে, কান্না করতেছো কেন? আমি তো মজা করলাম। তাহলে মেয়ের জন্য আনলে, আমার জন্য আনলে না কেন? মনে ছিল না। আনলে দুজনের জন্যই আনবে, না হয় আনবে না। এই বলে হনহন করে চলে গেল। খুব সুখে দিন কাটতে লাগলো, কিন্তু এই সুখ বেশি দিন থাকলো না। হঠাৎ একদিন আমার ফুপি খুন হলো ফুপার বাড়িতে, তাই সবাই গেলাম। লিমা তো একেবারে ভেঙে পড়েছে। বাসায় যাওয়ার সাথে সাথে ফুপা লিমার হাতে একটা কাগজ দিল। লিমা কাগজটা পড়ে আমার গালে পরপর 3টা থাপ্পড় মারলো। জানুমার, তুই আমার মাকে মেরেছিস? তুই এত নিচে নেমে গেছিস, নিজের ফুপোকে মেরে দিলি? কি বলো এইসব? আমি কেন ফুপিকে মারতে যাব? তোমার কথা ভুল হচ্ছে। আমার সাথে কি হচ্ছে এসব? এই দেখো। কাগজটা আমার দিকে এগিয়ে দিল। আমি কাগজটা পড়ে দেখলাম, কাগজে লেখা ছিল, ঈশান যেটা করতে পারে আমি কখনো কল্পনাও করতে পারিনি। ও আমাকে মারার জন্য আসছে, ভাবতেই অবাক লাগে। শেষ পর্যন্ত আমার বুকের উপর গুলি চালিয়ে দিল। ঈশানকে তো আমার নিজের ছেলের মতো দেখেছিলাম, সেই রকম করবে ভাবিনি। লিখতে অনেক কষ্ট হচ্ছে, তবুও কষ্ট করে লিখছি। চলে যখন যাচ্ছি তখন মুখোশটাও খুলে দিয়ে যায়। লিমা, মারে, আমরা তোকে একটা পিশাচের হাতে তুলে দিয়েছি, তুই একটু সাবধানে থাকিস। লেখাটা পড়ে আমি হতবাক হয়ে গেছি। আমার উপর খুনের দায় চাপানো হয়েছে, কিন্তু আমি এ সম্বন্ধে কিছুই জানি না। বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে। আম্মু মিথ্যে বলতেছে তাই তো? কেন রে, তোর কি এমন ক্ষতি করেছিল তার জন্য তুই আমার মাকে মেরে দিলি? বিশ্বাস করো, আমি কিছু করিনি। কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না। লিমা আমার হাত থেকে রক্তরাঙা কাগজটা নিয়ে বাবার হাতে দিল। আমার চোখ দিয়ে অনবরত জলের ধারা বইছে। বাবা কাগজটা পড়ে সোজা পুলিশ অফিসারকে বলে, অফিসার, এই খুনিটাকে নিয়ে যান, ওর যা শাস্তি পাও না তাই যেন হয়। বাবা তুমি কি বলছো এসব? আমি তো এসবের কিছুই জানি না। খবরদার,
তোর মতো খুনির মুখে আমাকে আর বাবা বলবি না। অফিসার, নিয়ে যান। অফিসার চুপ করে দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। নিবে বা কেমন করে? আমি কে ওরা সবাই ভালো করে জানে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? খুনিকে নিয়ে যান। স্যার, ওনাকে আজ ধরে নিয়ে গেলে কাল বের হয়ে যাবে। বের হয়ে আমার জীবন টানাটানি করবে। আপনার মতো পুলিশ অফিসারের সাথে ভয় মানায় না। প্লিজ বাবা, বিশ্বাস করো, আমি এখন করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। তোর ফুপি কি মিথ্যা কথা বলছে? ছি, তোকে আমার ছেলে ভাবতে ঘৃণা হচ্ছে। তখনই লিমা অফিসারের কোমর থেকে পিস্তলটা টেনে নিয়ে আমার কপালে তাক করলো। তুই আমার মাকে মেরেছিস না, এখন তোকে আমি মারবো। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, আমি নীরবে চোখের জল বিসর্জন দিচ্ছি। ম্যাম, আইন নিজে হাতে তুলে নেবেন না। তোরা আমাকে আইন শেখাচ্ছিস? প্রাণের ভয়ে তোরা অ্যারেস্ট করছিস না? খুনি প্রাণে হাওয়া লাগিয়ে ঘুরবে, আমি থাকতে এটা কখনো হতে দিব না। ম্যাম, এটা করবেন না। মেরে দে এই নরপশুকে। বাবাও আমার মৃত্যু কামনা করছে। তোমরা আবারও আমাকে ভুল বুঝলে, তাই তো? একদিন খুব পস্তাবে, মনে রেখো। লিমা, গুলি চালাও। লিমার হাত কাঁপছে, টিকার চাপ দিতে যাবে তখনই টং করে পিস্তলটা হাত থেকে পড়ে গেল। আমি থাকতে স্যার ওর কিছু হতে দিব না। রাজীব, তুমি আটকালে কেন? স্যার, আমার আপনার প্রতি পুরো দমে বিশ্বাস আছে। আপনি এমন করতে পারেন না। আপনি যে নির্দোষ এটা প্রমাণ না হওয়া পর্যন্ত আপনাকে বেঁচে থাকতে হবে। আমার আপনজনের আমাকে বিশ্বাস করলো না, আর তুমি একজন পর মানুষে আমাকে বিশ্বাস করলে। তুই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা, আর কখনো আমার সামনে আসবি না। আমাদের কাছে তুই মরে গেছিস। তোর মতো সন্ত্রাস আমার ছেলে হতে পারে না। আচ্ছা যাব, প্লিজ আমাকে ফুপির দাপন সম্পন্ন করা পর্যন্ত থাকতে দাও। তুই এখানে থাকলে আমার মায়ের আত্মা কষ্ট পাবে। তুই চলে যা, আজ থেকে তুই আমার স্বামী না। আচ্ছা, তবে আমার মেয়েকে আমি নিয়ে যাব। নিয়ে যা, তোর মতো পাপিষ্টের সন্তানকে আমি রাখবো না। বাবা, মা, মাফ করে দিও তোমরা পাপিষ্ঠ ছেলেকে। বলে রাখলাম, একদিন খুব পস্তাবে। সেদিন শহর ছেড়ে আবার ঢাকায় চলে আসলাম। দেখতে দেখতে কেটে গেল 5 বছর। মেয়ে তখন জিজ্ঞেস করে তার মা কোথায়, তখন বুক ফেটে কান্না আসে। অনেক কষ্ট করে মেয়েকে বলি, আমি তোর বাবা, আমি তোর মা। আমার ছোট্ট মাকে নিয়ে আমার জীবন চলে যাচ্ছে, তবু যেন বুকটা খালি খালি লাগে। বুক জুড়ে আছে শুধু হাহাকার। যখন মেয়ে আমার মুখে খাবার তুলে দেয়, তখন মনে পড়ে যায় মায়ের হাতে খাওয়ার কথা। যখন মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, তখন মনে পড়ে যায় লিমার কথা। এত কিছুর মাঝেও আমার মনে সুখ নাই। আপনাদের পুরনো কাহিনী শোনাতে শোনাতে আমি বাসার সামনে চলে আসলাম। এই রে, আপনাদের কাহিনী শোনাতে শোনাতে একদম ভুলে গেছি। আমার মামুনিটার জন্য চকলেট নেওয়ার কথা, তাই আবার গাড়ি ঘুরিয়ে একটা দোকানের সামনে চলে গেলাম। চকলেট নিয়ে ফিরে এলাম। গেটের সামনে আসতে গার্ডরা গেট খুলে দিল। ভিতরে গিয়ে গাড়ি পার্কিং করে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। আরে ভাইয়া, আজকে এত দেরি হলো যে? ও, আপনাদের তো বলাই হয়নি, রাজীব আর ওর বউ আমার বাসায় থাকে। বিয়ে করেছিল আমি বাড়ি ছাড়ার কয়েক মাস পরে। আমার মেয়েকে দেখার জন্য বিশ্বস্ত কাউকে দরকার ছিল, তাই ওদের আমার বাসায় থাকতে বললাম। মেয়েটা আমাকে নিজের ভাইয়ের মতো করে দেখে। আমার মেয়েকে লালন পালন করে এত বড় করেছে। ওদের একটা 1 বছরের মেয়ে আছে। ওদের নিয়ে আমার একটা পরিবার হয়ে গেল। রাইমার জন্য চকলেট আনতে ভুলে গিয়েছিলাম, তাই আবার গিয়েছিলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে আসেন, খাবার দিচ্ছি। রাইমা কোথায়? রুমে আছে, আপনার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা। রুমে এসে দেখলাম মুখ ফুলিয়ে বসে আছে। কি করে আমার আম্মুটা? তোমার সাথে কথা নাই। আচ্ছা বাবা, সরি, আর দেরি হবে না। সরি বললে হবে না, আগে আমার পাওনা দাও। এই নাও। আচ্ছা পাপা, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, এই যাবো আর আসবো। ফ্রেশ হয়ে ওকে কুলে তুলে নিয়ে নিচে চলে আসলাম। ভাইয়া বসেন। রাজীব কোথায়? ও এসে পড়বে এখনই, আপনারা খাওয়া শুরু করেন। আচ্ছা মামুনি, হা করো, ওকে খাইয়ে দিচ্ছি আর আমি খাচ্ছি। শামিমা, তুমি বসে পড়ো। না ভাইয়া, উনি আসলে বসবো। ওর কথা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। একসময় লিমাও এরকম করতো। আমি যতক্ষণ খাবো না, ও ততক্ষণ পর্যন্ত খাবে না। শামিমা হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে।
ভাইয়া মন খারাপ করবেন না, একদিন সব ঠিক হয়ে যাবে। খাওয়া শেষ করে উঠতে যাব তখনই কলিং বেল বেজে উঠল। শামিমা গিয়ে দরজা খুলে দিল। উকি দিয়ে দেখলাম রাজীব এসেছে। আমি উপরে চলে আসলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়লাম। স্যার আসবো? চোখ তুলে দেখলাম রাজীব। আস। স্যার আজকে রহিম খানের সাথে ডিল ফাইনাল হয়েছে, উনি আমাদের প্রতি মাসে চাঁদা দিবেন। ভালো। হাসপাতালের কাজ কত দূর এগোলো? প্রায় শেষের দিকে, আগামী মাসে কাজ সম্পূর্ণ হবে। আচ্ছা, এবার আসতে পারো। আসসালামু আলাইকুম। রাজীব চলে গেল। কাজ শেষ করে শুয়ে পড়লাম। পরদিন শামিমা, আমি আর আমার মেয়ে শপিং করতে গেলাম। শামিমা কেনাকাটা করবে, রাজীব যাওয়ার কথা ছিল, কিন্তু ওকে জরুরি কাজে ঢাকার বাইরে পাঠিয়েছি, তাই আমাকে আসতে হলো। পাপা পাপা, ওই টেডি বিয়ারটা কত সুন্দর দেখো। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা চলো। সামিয়া এসো। রাজীবের মেয়ের জন্য কতগুলো খেলনা নিলাম, আর রাইমাকে বিয়ারটা নিয়ে নিলাম। ভাইয়া ওকে একটু রাখেন, আমি একটু আসি। আচ্ছা। ওর মেয়েকে আমার কোলে দিল। হঠাৎ একজনের দিকে চোখ যেতেই আমার বুক মোচড় দিয়ে উঠল। কতদিন পরে দেখলাম আমার আদরের ছোট বোনকে। অনেক বড় হয়েছে। সাথে দেখলাম একটা ছেলে আমাদের দিকেই আসতেছে, আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কিন্তু ডাকার সাহস পাচ্ছি না। তবু ডাক দিলাম, বোন বোন। আমার ডাক শুনে দাঁড়িয়ে গেল। আমার দিকে তাকাতেই দেখলাম ওর চোখ ছলছল করে উঠেছে। বোন, কেমন আছিস? কে আপনি? কে আপনার বোন? আমার তো কোনো ভাই ছিল না, আপনার কোথাও ভুল হচ্ছে। এরা কারা? দেখো না, আমার বোন আমাকে নাকি চেনে না। আপনার স্বামীকে বোঝান, শুধু শুধু আমাদের টাইম নষ্ট করছে। আপনার কোথাও ভুল হচ্ছে। ওগো চলো তো। হাত ধরে ছেলেটা হনহন করে চলে গেল। আমার চোখ ঝাপসা হয়ে আসছে। ভাইয়া আপনার উপর হয়তো এখনো রেগে আছে। আমার ভাবতেই অবাক লাগছে। আমি কি এদের আপনজন ছিলাম না কখনো? একবার বের করে দিয়েছিল লিমার দেওয়া মিথ্যা অপরাধে, আবার বের করে দিয়েছে খুনের অপবাদে। আমাকে কি একটু বিশ্বাস করা যায় না? আচ্ছা চলো যাওয়া যাক। ভাইয়া এটা আপনার জন্য। কি এটা? শার্ট। এসবের কি দরকার ছিল? আমি বোন হিসেবে আপনাকে কিছু দিতে পারি না বুঝি? আচ্ছা চলো কাউন্টারের কাছে গিয়ে। বিল কত হয়েছে? ভাইয়া বিল আমি দিয়েছি। আমি থাকতে তুমি কেন দিবে? ওনার টাকাগুলো ফেরত দিয়ে দেন, আমি দিচ্ছি। টাকা একবার নিলে ফেরত দেওয়া হয় না। এখন চলেন তো। তারপর বাসায় চলে আসলাম। পাপা, ওই বড় মেয়েটা কে ছিল? কেউ না মামুনি, তুমি খেলো, আমি আসছি কেমন। তারপর অফিস চলে আসলাম। কাজ শেষ করে বিকেলে চলে আসলাম। অফিস বাড়ি করতেই আমার দিন চলে যাচ্ছে। আজ আমার দেওয়া আরেকটি হাসপাতাল উদ্বোধন হবে। এসব হাসপাতাল শুধুমাত্র গরিবদের কথা ভেবে করা। যথানিয়মে উদ্বোধন কার্য শুরু করা হলো কয়েকদিন পর। স্যার আপনি কোথায়? অফিসে। এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ALR হাসপাতালে বোমা হামলা হয়েছে। কি? কখন হলো এসব? বসা থেকে দাঁড়িয়ে গেলাম। এই কিছুক্ষণ আগে অনেক প্রাণহানি ঘটেছে। আচ্ছা আমি আসছি। তাড়াতাড়ি বেরিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলাম। এতগুলো মানুষের প্রাণ বিপর্যয়ে পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না। দেখলাম একের পর এক লাশ উদ্ধার করে বের করা হচ্ছে। কিছু কিছু দেহ বিস্ফোরণে খণ্ড খণ্ড হয়ে গেছে। অনেক পুলিশ আর সাংবাদিক এসে জড়ো হলো। আমি গাড়ি থেকে নামতে সাংবাদিক আমাকে ঘিরে ধরলো। স্যার, কে বা কারা আপনার হাসপাতালে বোমা হামলা করলো, এ ব্যাপারে আপনার মতামত কি? দেখুন, এখন আমি কথা বলার মুডে নাই, সরেন। ধাক্কা মেরে সরিয়ে দিলাম। কি থেকে কি হয়ে গেল, কতগুলো সাধারণ মানুষের প্রাণ চলে গেল। সব আমার জন্য হয়েছে। আমি যদি হাসপাতালটা না দিতাম তাহলে এতগুলো মানুষের প্রাণ যেত না। স্যার নিজেকে দোষারোপ করবেন না, আপনি তো জনগণের সেবা করার জন্য দিয়েছেন। আমার লোকেরা পুরো এলাকা ঘিরে ফেলেছে। একের পর এক লাশ বের হচ্ছে। দেখেই বুকটা কেঁপে উঠল। যে কাজটা করেছে তাকে ছাড়বো না,
কুকুরের মতো ছিঁড়ে খাবো। তখনই এসআই আসলেন। স্যার, কে বা কারা এত বড় হামলা করলো? আপনার তো আবার শত্রুর অভাব নাই। আপনার কিছু করতে হবে না, আমি সবার থেকে কথা বের করব। আপনি আপনার কাজ চালিয়ে যান, একে একে সবাইকে ধরবো। আচ্ছা স্যার, স্যার তবু এটা আমার ডিউটির মধ্যে পড়ে। আপনি আপনার ডিউটি চালিয়ে যান। ওকে স্যার। ওইদিকে খবরে এসব দেখে পৈশাচিক হাসি দিচ্ছে একজন। এদিকে একের পর এক লাশ বের হচ্ছে, যা দেখে ঈশান ওরফে ইমরান নিজেকে সামলাতে পারছেন না। স্যার, এবার বাসায় চলেন। রাজীব, কে বা কারা আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে এসব সাধারণ মানুষের প্রাণ নিচ্ছে? যদি মারতে হয় তাহলে আমাকে মেরে প্রতিশোধ নেক। এগুলো সাধারণ মানুষের প্রাণ নিয়ে কি মজা পেল? স্যার, একে তো খুঁজে বের করতেই হবে। যে এ কাজ করেছে তাকে তো ছাড়ছি না। আচ্ছা স্যার, বাসায় চলেন। বাসায় এসে রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। শামিমা খাওয়ার জন্য ডেকেছিল, খাবো না বলছি। চোখ বন্ধ করেই সেই নির্মম দৃশ্যটা ভেসে ওঠে। রাতে রাজীবের ফোনে চোখ জোড়া খুললো। হ্যাঁ বলো। স্যার, শহরের ছোট বড় সব সন্ত্রাসীকে তুলে এনেছি জিজ্ঞাসাবাদের জন্য। গুড, আমি এক্ষুনি আসতেছি। শার্ট গায়ে দিয়ে কোমরে পিস্তলটা গুজে নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম। একে সবাইকে জিজ্ঞাসাবাদ করলাম, একটু আধটু থেরাপিও দিলাম, কিন্তু সবার একই কথা, আমরা এসব কিছু জানি না। এত বড় হামলা তাদের কাম্য নয়। এদের বাঁধন খুলে দাও। তবে শুনে রাখ, যদি কখনো জানতে পারি যে তোরা এতে জড়িত, তাহলে ওই দিনই তোদের শেষ দিন। বলে বাসায় চলে আসলাম। রাজীব খোঁজ শুরু করে দিয়েছে, কিন্তু এখনও কোনো হদিশ পেল না। রাজীব ছেলেটা বড়ই কাজের আর বিশ্বস্ত, তাই তো ও আমার ডান হাত। ও আছে বলেই আমার গ্যাংটা এত ভালো অবস্থানে। এভাবে 10 দিন চলে গেল। ওই দিনের পর থেকে আমার সব হাসপাতাল, অফিস, সব জায়গায় মানুষ বসিয়ে রেখেছি নজর রাখার জন্য। এখন পরিস্থিতি স্বাভাবিক। অফিসে বসে বসে কলম ঘোরাচ্ছি, এমন সময় ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখলাম রাজীব। স্যার, একটা ছোকরাকেও তুলে নিয়ে এসেছি, ওর পেট থেকে কথা বের করা যেতে পারে। এই তো মার দিলাম, তবু কিছু বলছে না। তাহলে থেরাপি আর একটু করা কর। ওকে। যেভাবে হোক কথা বের কর। ওকে স্যার। 2 ঘন্টা পর আবার ফোন দিল। স্যার, একটা জাক্কাস খবর আছে। কি? শহরের নতুন একটি গ্যাং গঠিত হয়েছে, যে গ্যাংটি আমাদের সাথে পাল্লা দিতে চায়। হাসপাতালে বোমা হামলাটাও ওই গ্যাংয়ের কাজ রয়েছে। কি বলিস? নাম কি? স্যার, নাম জানা যায়নি, তবে ছেলেটার থেকে যতটুকু জানতে পেরেছি গ্যাংটা কোনো মেয়ে মানুষের। আচ্ছা, ভালো করে খোঁজ লাগাও, এর সাথে বোঝাপড়া বাকি আছে। ছোকরাটাকে কি করব? ছেড়ে দাও। ও বোমা হামলার সাথে জড়িত। তাহলে কলিজা বের করে রোদে শুকাতে দাও, এটাই ওর শাস্তি। ওকে স্যার। ফোন কেটে দিয়ে আমি ভাবনায় পড়ে গেলাম। এ আবার কোন নতুন গ্যাং আমার সাথে পাল্লা দিতে চায়, তাই একজন নারী দ্বারা পরিচালিত। শহরে তো এমন কোনো গ্যাং নাই। চারদিকে লোক লাগানো হয়েছে, কিন্তু কোনো ফলাফল পাওয়া গেল না। দেখতে দেখতে কয়েক মাস চলে গেল। জানতে পারলাম এ শহরে এমন কোনো গ্যাং নেই যে আমার সাথে পাল্লা দিবে। তাহলে এত বড় বোমা হামলাটা কে করলো? বাসার কাছে এসে মনে পড়লো আজকেও মেয়ের জন্য চকলেট নিয়ে নাই, তাই আবার ফিরে গিয়ে চকলেট নিয়ে আসি। কলিং বেল চাপ দিতে শামিমা দরজা খুলে দিল। ভাইয়া আসেন, ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার দিচ্ছি। রাইমা কোথায়? ও বাবুর সাথে খেলা করতেছে। আচ্ছা বলে রাজীবের রুমে চলে গেলাম। দেখলাম দুজনে খেলা করতেছে। মামুনি, এই নাও তোমার চকলেট। থ্যাংক ইউ পাপা। আচ্ছা খেলো, আমি যাই। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া শেষ করে রুমে গিয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ রাজীব ফোন করে বলল, আমার 2 জন ছেলেকে কেউ নাকি মেরে ফেলেছে। আজ পর্যন্ত আমার ছেলেপুলোর গায়ে কেউ হাত পর্যন্ত দিতে পারেনি, কিন্তু কার এত বড় সাহস আমার দলের 2 জনকে মেরে দিল? কি হচ্ছে এসব আমার সাথে? কে লাগতে চায় আমার সাথে? একে একে আমার সব কিছু ধ্বংস করতে লাগলো। আমি কোটটা গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখলাম 2 জনকে গুলি করে মারা হয়েছে। গুলি করে বুক একেবারে ঝাঁচড়া করে দিয়েছে। ছেলে দুটোর পরিবারকে 10 লক্ষ করে টাকা দিলাম। আস্থানায় বসে বসে একের পর এক সিগারেট শেষ করতে লাগলাম। রাজীব, 5 দিনের মধ্যে সারা দেশের সন্ত্রাসীদের লিস্ট চাই।
আর এগুলোর পিছে কে জড়িত সেটা 10 দিনের ভিতরে বের করে দেবে, না হয় সবাইকে গুলি করে মারবো। আচ্ছা স্যার। আজ প্রথম ওরা আমার এই রূপ দেখলো। কথা মতো 5 দিনের ভিতরে লিস্ট এনে দিল এবং তাদের ব্যাকগ্রাউন্ড। 10 দিন পার হলো, কিন্তু এখনও এই আগন্তুক হামলাকারীর কোনো হদিশ মিলল না। 11 দিনের মাথায় রাজীব এসে এমন কিছু বলল যে, স্যার কথাটা কেমন যে বলি। আরে বলো। স্যার এসবের পিছনে কি? এসবের পিছনে ম্যাডাম মানে মিস লিমা জড়িত। অমনি আপনার সবকিছু ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কি? জি স্যার। ও এখন ঢাকাতে আছে নিশ্চয়ই? না স্যার, উনি কক্সবাজারে বসে এসব কিছু হ্যান্ডেল করছেন। ওনার লোক ঢাকাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, আমার বাবা কোথায় এখন? স্যার উনি নাকি দেশের বাইরে গেছেন, আপনার মা সহ। লিমা কক্সবাজারের কোন জায়গায় আছে এখন? সরি স্যার, এটা বের করতে পারিনি। আচ্ছা, কক্সবাজারে লোক পাঠিয়ে দাও, সব খবর নিতে বলো। আমরা কয়েকদিন পর যাচ্ছি, এর একটা বিহিত করতে হবে, না হলে আরো অনেক সাধারণ মানুষের প্রাণ যাবে। আচ্ছা স্যার। রাজীব যাওয়ার পর আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। লিমা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এতগুলো নিরীহ মানুষের প্রাণ নিল। বিনা দোষে হলেও অপরাধ আমি করেছি, ওই নিরীহ মানুষগুলো তো নিরপরাধ। লিমা এদের মেরে কি শান্তি পেল? যদি মারতে হয় আমাকে মারুক, কারণ আমি কোনো কিছু না করেও ওর মায়ের খুনি। না, লিমাকে ছাড়বো না, ও এতগুলো নিরীহ মানুষকে খুন করেছে। আচ্ছা, আমাকে তো ও নিজে থেকে বেশি বিশ্বাস করে, তাহলে সেদিন এত করে বলার পরেও বিশ্বাস কেন করলো না? এটাই কি ওর ভালোবাসা? না, এটা কখনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসলে এক বিন্দু হলেও বিশ্বাস করতো। ওর কথা বাদ দিলাম, আমার জন্মদাতা পিতা পর্যন্ত আমাকে বিশ্বাস করলো না। মিথ্যা অভিযোগে 2 পরিবার থেকে 2 বার বের করে দিল, কিন্তু একজনের উপর প্রতিশোধ নিতে গিয়ে 1000 জনকে খুন করার চরম অন্যায়, তার পরিণাম মরণ। প্রস্তুত থাকো লিমা, আমি আসছি। আজ 10টায় কক্সবাজার এসে নামলাম। রাজীবরা আগে চলে এসেছে। আগে থেকে একটা হোটেল বুক করে রেখেছিলাম আমাদের সবার জন্য। সকলে হোটেলে গিয়ে উঠলাম। খবর নিয়ে জানতে পারি লিমা সুগন্ধা সি বিচের একটা হোটেলে আছে, তাই আমরাও তার কাছাকাছি একটা হোটেলে উঠলাম। এখানকার সন্ত্রাসগুলোর সাহায্যে লিমার আস্তানাটা খুঁজে নিলাম। এখন সুযোগ বুঝে তুলে নিয়ে আসতে পারলেই হয়েছে। আমরা রুমে বসে বসে রাজীবের সাথে প্ল্যান করতে লাগলাম। পরদিন একটা কালো জ্যাকেট গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে বেরিয়ে পড়লাম একা একা সি বিচ ঘুরে দেখার জন্য, পাশাপাশি এলাকাটা নজর রাখার জন্য। আমার একটা ছেলেকে ওই হোটেলে রুম বুক করে দিলাম। লিমা কখন বের হয় আর কখন কোথায় যায় নজর রাখার জন্য। ঘোরাঘুরি করে হোটেলে ফিরে এলাম। আজকে মেজার খবর নেওয়া হয়নি, তাই শামিমাকে ফোন দিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় ফোন বন্ধ। এ কথা রাজীবকে বলতে সেই চেষ্টা করতে লাগলো, কিন্তু প্রতিবারই ব্যর্থ। দুজনে খুব চিন্তায় পড়ে গেলাম। আমি গার্ডদের ফোন দিলাম, রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। কয়েকবার দেওয়ার পর রিসিভ করলো। হ্যালো স্যার, আমাদের মেরে ম্যাডামদের তুলে নিয়ে গেছে বলেই আওয়াজ বন্ধ হয়ে গেল। অনেকক্ষণ ডাকাডাকির পর ও কোনো সারা শব্দ পাওয়া গেল না। রাজীবকে এ কথা বলতে একেবারে ভেঙে পড়ল। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি দেখছি। ঢাকা শহরের সব সন্ত্রাসকে বলে দিলাম সব জায়গায় খুঁজে দেখতে। আমার লোকেরাও খুঁজছে। মাথায় হাজার চিন্তা বিরাজ করছে। এসব চাল কে চালছে? কি আমাকে ধ্বংস করতে চায়? হঠাৎ ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি অচেনা নম্বর। কিছু না ভেবেই ফোন রিসিভ করলাম, লাউড স্পিকারে দিলাম। কে রে, নিজেকে খুব চালাক ভেবেছিস তাই না? তুই কক্সবাজারে এসে ঘুরতেছিস আমাকে ধরার জন্য? তুই এসেছিস ভেবেছিস আমি জানতে পারবো না? তুই হয়তো ভাবতে পারিসনি আমার হাত কতটুকু লম্বা। আওয়াজ শুনে বোঝা গেল যে এটা লিমা। তোর বউ বাচ্চাকে আমি তুলে এনেছি। ওদের বাঁচাতে চাইলে অমুক জায়গায় চলে আয়, কান টানলে মাথা আসে। লিমা, তুমি ওদের সাথে কিছু করবে না। তোমার শত্রুতা আমার সাথে। আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে তুমি নিরীহ মানুষের প্রাণ নিয়ে খেলতে পারো না। ওদের কিচ্ছু করবো না, তুই তাড়াতাড়ি চলে আয়। আমার মুখ চাই, কতদিন তোকে দেখি না, মনটা বড্ড ছটফট করতেছে। আমি আসতেছি।
আরে শোন, তোর পোষা কুকুরগুলোকে আনবি না, একা আসবি। যদি নিয়ে আসিস তাহলে এসে ওদের লাশ পাবি। লিমা, তোমার মেয়েকে তুমি মেরে ফেলবে বলতেছ? ছি। তোর সাথে এত কথা বলার টাইম নাই, 1 ঘন্টা সময়। বলেই ফোন কেটে দিল। স্যার, আমার বউ বাচ্চার যদি কিছু হয় তাহলে আমি গুলি করে মেরে দেবো ম্যাডামকে। আচ্ছা, আমি গেলাম। স্যার, একা যাবেন না। ওদের বাঁচাতে হলে আমাকে একা যেতে হবে। আমি চাই না আমার জন্য নিরীহ মানুষগুলো প্রাণ যাক। যদি মরতে হয় আমি মরবো। স্যার, আমিও যাই। না, আগে আমি যাব। তোমরা আমার লোকেশন ট্র্যাক করে চলে যেও। আচ্ছা স্যার। তারপর পিস্তল একটা কোমরে আর একটা পায়ে গোজে নিয়ে বেরিয়ে পড়লাম। 50 মিনিট পর পৌঁছে গেলাম একটা পুরনো বাড়ি। আমি ওই নাম্বারে ফোন দিলাম। আমি এসে গেছি। আচ্ছা দাঁড়া, তোকে বরণ করতে লোক পাঠাচ্ছি। কিছুক্ষণ পর 5 জন অস্ত্রধারী লোক এসে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে একজন আমাকে সার্চ করতে লাগলো। কোমরে গুজে রাখা পিস্তলটা নিয়ে নিল। তারপর ভিতরে ঢুকলো। ভিতরে গিয়ে দেখলাম শামিমাদের চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। রাইমা বসে বসে চকলেট খাচ্ছে। আমাকে আসতে দেখে, ওয়েলকাম মিস্টার ইমরান। ওদের ছেড়ে দাও। আমার আওয়াজ শুনে রাইমা পাপ্পা বলে দৌড়ে আসতে গেল। 2 জন লোক ওকে আটকে ফেললো। এত তারা কিসের? আগে একটু জিরিয়ে নিন। তুমি আমাকে আসতে বলেছ, আমি এসেছি। এবার ওদের ছেড়ে দাও। আমাকে যা করার করো। লিমা ইশারা দিতেই ওর লোকগুলো আমাকে চেয়ারের সাথে বেঁধে ফেললো। বউ তো সুন্দর আছে, বিয়ে কখন করলে? সেই কৈফিয়ত তোমাকে যেতে বাধ্য নয়। ভাইয়া, এরা কারা? আমাদের এভাবে বন্দি করে রেখেছে কেন? এরা হচ্ছে একটা বড় ধরনের সাইকো। ওয়েট, ভাইয়া মানে? পাপাকে ছেড়ে দাও। ওদের যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। তারপর আমার সাথে যা করার করিও। বাঁচার জন্য বউকে দেখতেছি বোনও বানিয়ে দিতে পারো। লিমা, এই চুপ, গলা নিচে। তুই কি ভেবেছিলি তুই আমার মাকে মেরে দিয়ে পার পেয়ে যাবি? এতদিন ধরে প্রতিশোধের আগুন জ্বলেছে, আজকে তোকে মেরে তা মেটাবো। হ্যাঁ, আমাকে মেরে দাও, আগে ওদের ছেড়ে দাও। এই, ওদের যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো, আর এই মামনিকে এতগুলো চকলেট এনে দিবা। না, আমরা ভাইয়াকে ছাড়া যাব না। পাপাকে ছেড়ে দাও, তোমরা খুব পচা। শামিমা, তোমরা চলে যাও, আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। না ভাইয়া, ওরা আপনার ক্ষতি করবে। দয়া করে ওনাকে ছেড়ে দিন, আপনার 2টা পায়ে পড়ি। এই করছেনটা কি? তোমাদের কয়বার বলতে হবে নিয়ে যেতে? তারপর লোকগুলো এক প্রকার জোর করে ওদের নিয়ে গেল। মরার জন্য প্রস্তুত হ। তোমাদের আর কি করে বিশ্বাস করাবো? আমি এ কাজ কোনোদিনও করিনি। আচ্ছা বল, তোর শেষ ইচ্ছা কি? বলে রাখবে? হ্যাঁ। আমার মেয়েটাকে দেখে রেখো। আমি ছাড়া ওর আপন বলতে কেউ নেই। ও তোমারই তো মেয়ে। আমার উপর রাগ করে মেয়েটাকে অনাথ করে দিও না। আচ্ছা। শুনে খুশি হলাম। এবার আমাকে মারতে পারো। লিমা হাতে পিস্তল নিয়ে আমার দিকে ধরলো। স্পষ্ট দেখতে পেলাম ওর হাত কাঁপছে। টিগার চাপ দিতে গিয়ে পিস্তল নামিয়ে নিল। কি হলো? গুলি করো, আমি ধন্য হব যদি নিজ ভালোবাসার মানুষের হাতে মরতে পারি। লিমা আবার আমার দিকে ধরলো, কিন্তু এবার ও নামিয়ে ফেললো। তারপর আমাকে একটা থাপ্পড় দিয়ে কোথায় জানি গেল। কিছুক্ষণ পর ফিরে এলো। চোখ দেখে বোঝা যাচ্ছে কান্না করছে। তারপর আবার পিস্তল হাতে নিল। বল, আমার মাকে কেন মেরেছিস? এত উত্তর আমার কাছে নাই। তোমার কাজ তুমি করো। বল বলছি। না। তখনই আমার মুখে এলোপাথারি থাপ্পড় দিতে শুরু করলো। থাপ্পড়গুলো এত জোরে মারলো যে তার কারণে আমার মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। বল। আমি যেটা করিনি সেটার কারণ কি করে জানাবো? তখনই ও 2 হাত দিয়ে আমার গলা চেপে ধরলো। মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে যাবে। নিঃশ্বাস নিতে পারছি না, ছটফট করতেছি। কিন্তু লিমার মন কাঁদে না। একটা মানুষ কতটা হিংস্র হয়ে যেতে পারে তার লিমাকে না দেখলে বোঝাই যেত না। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল, যার ফলে লিমা গলা ছেড়ে দিল। আমার হাত বাঁধা, তাই ফোন ধরতে পারছিলাম না। ও হাত ছেড়ে দেওয়ার পর আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেলাম।
লিমা ফোনটা নিয়ে রিসিভ করে লাউড স্পিকারে দিল। লিমা ইশারা দিয়ে কথা বলতে লাগলো। কি ইমরান, কি খবর? কি আপনি? আমি কে সেটা না হয় পরে জানবি, এখন যে খবরটা দিব সেটা শুনে কি করবি ভাব। কি খবর? আচ্ছা আগে বল, তোর কি আফজাল হোসেনের কথা মনে আছে? তাহলে তুই? ওই চুপ, গলা নিচে, খবরটা বলি আগে। বল। তোর বাবা আমজাদ হোসেনকে বাঁচাতে চাইলে অমুক জায়গায় চলে আয়। জোকসটা সেই ছিল। জোকস না, তোর বাবা আজকে বিদেশ থেকে ফেরার কথা। তোর বাবাকে কক্সবাজার দিয়ে আসার সময় মাঝপথে তুলে নিলাম। এখন প্রতিশোধ নেব, প্রতিশোধ, আমার অপমানের প্রতিশোধ। ওই তোর কলিজা কত বড় সেটা আমার জানা আছে। আচ্ছা দাঁড়া, তোকে ভিডিও পাঠাচ্ছি, তা দেখে নিজেকে সামলাতে পারবি তো? বলেই ফোন কেটে দিল। কিছুক্ষণ পর ভিডিও পাঠিয়ে দিল। দেখলাম বাবার পেটের সাথে টাইম বোম বাঁধা। লিমা, তোমার দুটা পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও, না হলে বাবাকে মেরে ফেলবে। তোমার কোথাও যেতে হবে না, বাবাকে বাঁচাতে আমি যাচ্ছি, তুই এখানে থাক। বলেই কয়েকজনকে আমার উপর নজর রাখতে বলে বেরিয়ে পড়লো। অনেকবার ডাকলাম কিন্তু শুনলো না। এখন একমাত্র ভরসা রাজীব, কিন্তু ও এখনও আসছে না কেন? ও আসলে আমাকে মুক্তি করতে পারবে। আমি বসে বসে পায়চারি করতে আসি আর আল্লাহকে ডাকতেছি। কিছুক্ষণ পর বাইরে গোলাগুলির আওয়াজ শোনালাম। বুঝে গেলাম আমার লোক এসে পড়েছে। কিছুক্ষণ পর দরজা ভেঙে রাজীব সহ আরও 3 জন প্রবেশ করলো। স্যার, আপনি ঠিক আছেন তো? হুম। শামিমারা কোথায়? ওদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এত কথা বলার সময় নাই, তাড়াতাড়ি চলো, বাবার খুব বিপদ। কি হয়েছে স্যার? আগে চলো। বলেই দৌড়ে বেরিয়ে গেলাম। আজকে হয়তো মরবো, না হয় মারবো। ওর দেয়া ঠিকানার কাছাকাছি গিয়ে আমরা গাড়ি থেকে নামলাম। আমি আগে ভেতরে যাচ্ছি, তোমাদের যখন সিগন্যাল দেব তখন যাবে। আচ্ছা স্যার। তারপর জঙ্গলে ঘেরা বাড়িটার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার সময় একজন গার্ড সার্চ করছিল। দেখলাম বাবা আর লিমাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ওয়েলকাম মিস্টার মাফিয়া কিং। এই, ওদের ছেড়ে দে। দিব, সবাইকে একসাথে টিকিট দেব। ইশারা দিতেই আমাকেও বেঁধে ফেললো। বল, তুই কি চাস? তোর পুরো পরিবারের ধ্বংস। কিন্তু আফসোস, আমাদের বন্দী করে তুই নিজের ধ্বংস নিজেই ডেকে আনলি। হাহা, এখনো মুখ দিয়ে কথা বের হচ্ছে। তুই হয়তো ভুলে গেছিস আমি কি করতে পারি। 5 বছর আগের কথা মনে আছে? তোর শাশুড়িকে খুনের দায়ে তোর ঘর থেকে বের হতে হয়েছিল, কিন্তু সে খুনটা তুই করিসনি। এটা আমার ফাঁদ ছিল, তোকে আর তোর বউকে শত্রুতে পরিণত করার। আই এম সাকসেস। হাহা, তোর ভালোবাসায় তোর বড় শত্রু হয়ে যায়। তোর মনে আছে তুই আমাকে সবার সামনে তোর বাবার পা ধরিয়েছিলি? সে কথা আমি এখনো ভুলিনি। প্রতিশোধের আগুনে জ্বলেছি। আজ সেটা সেই দিন এসে গেল, আমার অপমানের বদলা নেওয়ার। কুত্তার বাচ্চা, তোর এত বড় স্পর্ধা! এই আওয়াজ নেছে, না হলে রিমোট টিপে দিব। বাবার লিমা দুজনে আমার দিকে অপরাধীর মতো তাকাচ্ছে। লিমার চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু এতে আমার কিছু আসে যায় না। ওদের আমি চিনি না, ওরা কেউ আমার আপন নয়। তোর হাতে 1 মিনিট আছে, এই 1 মিনিটের মধ্যে যা করার করে নে। দেখি 1 মিনিট পর কি করতে পারিস। ওয়েট অ্যান্ড সি। আমি সেকেন্ড গুনতে লাগলাম। 1 মিনিটের মাথায় শুরু হয়ে গেল ফায়ার। একে আমার সব লোকেরা ভিতরে প্রবেশ করলো। ভিতরে এসে আরেক দফা গোলাগুলি হয়ে গেল। ওরা সব লোক লুটিয়ে পড়লো। আমার কয়েকজন আহত হয়েছে। বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকায় বেশি ক্ষতি হয়নি। কি দেখলি তো 1 মিনিটে কি করেছি? তুই হয়তো ভুলে গেছিস আমি ইমরান, তোদের বাপ ইমরান। ছেলে একটু মোটা মোটা হয়েছে বলে বাপের সাথে বেয়াদবি করা শুরু করে দিয়েছিস। একবারও কি ভেবেছিস বাপের সাথে বেয়াদবি করার ফল কি হয়? এদিকে আমার লোকেরা লিমাকে মুক্ত করে নিল, কিন্তু বাবার গায়ে টাইম বোম থাকায় কেউ কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। আমি কিন্তু রিমোট চাপ দিচ্ছি। তখনই রাজীব ওকে লাথি মেরে ফেলে দিল। রিমোট গেল কোথায় আর ও কোথায়? তারপর আমি রিমোটটা কুড়িয়ে নিলাম। এখন যে এই বোমটা ধ্বংস করবে, শুধু নিজের মৃত্যু ডেকে আনলি। কে বললো সাপের লেজে পাড়া দিতে? ওকে বেঁধে ফেলো বলতেই বেঁধে ফেললো। তারপর আমি গিয়ে বাবার গা থেকে বোমটা খুলে নিলাম।
বাবাকে মুক্ত করে সবাইকে বাইরে বেরিয়ে যেতে বললাম। এখন বোমা তোর গায়ে বাঁধবো। আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনে এমন ভুল করব না। দেরি করে ফেলেছিস, এখন মর। ওর গায়ে বেঁধে দিলাম। আমি বেরিয়ে এলাম। সবাই এখান থেকে দূরে সরে যাও। ওরা দৌড়ে সরে গেল। আমি রিমোটে চাপ দিয়ে ওখান থেকে দৌড়ে চলে আসলাম। সাথে সাথেই বোমটা পুরো বাড়িটা ধ্বংস করে গেল। রাজীব, চলো, আমাদের ঢাকা ফিরতে হবে। বাবা ঈশান, আমাকে মাফ করে দে, এবারের মতো ক্ষমা করে দে। তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি আর কারো উপরে রেগে নেই। তাহলে বাসায় ফিরে চল। না, আমি আর আপনাদের ছেলে না। আমাকে যেদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সেদিন প্রতিজ্ঞা করেছি আর ওই বাড়িতে ফিরবো না। আমার আপন বলতে শুধু আমার মেয়ে ছাড়া আর কেউ না। আর আমার কাছে বাবা মা মারা গেছে। এভাবে বলিস না, আমরা না হয় একটা ভুল করে ফেলেছি। মানুষ একবার দুবার ভুল করে, কিন্তু বারবার না। রাজীব, চলো। তখনই লিমা আমার দুপা জড়িয়ে ধরলো। আমাকে মাফ করে দাও, আমি না জেনে অনেক বড় ভুল করেছি। মাফ? তোমাকে কোনোদিনও না। তুমি আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে কতগুলো নিরীহ মানুষের প্রাণ নিয়েছো। মাফ তোমাকে সেই দিনই করবো যেদিন তুমি যাদের বুক খালি করেছো তাদের বুকে তাদের আপনজনদের ফিরিয়ে দিতে পারবে। এক লাথি দিয়ে দূরে ফেলে দিলাম। আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো। মেয়ে? আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা কেউ আমাকে ছেলে, ভাই, স্বামী দাবি করতে আসবেন না। আসলে ওই দিন আমার মরা মুখ দেখবেন। আমার মেয়ের দিকে কেউ হাত বাড়ালে তাকে আমি শেষ করে দেব। ঈশান, চলো সবাই সেই দিনই ঢাকায় ব্যাক করি। দুদিন পর আমার মেয়েকে নিয়ে দুবাই পাড়ি জমাই। গ্যাংস্টারের পুরো দায়িত্ব রাজীবকে দিয়ে দিলাম। আমি প্রতিজ্ঞা করে নিলাম, বেঁচে থাকতে দেশের মাটিতে পা রাখবো না। এই দেশে আমাকে কিচ্ছু দেয়নি, দিয়েছে শুধু কষ্ট আর কষ্ট। এখন আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার মেয়ে। বিদেশের মাটিতেই আমার দিন কাটতে থাকে।